অভয়ার বিচার চাওয়া, নির্যাতিতার বিচার চাওয়া, এইটাই আমাদের কাজ, এটাই মানুষের কাজ ছিল। মানুষ সেটার জন্যই নেমেছিল রাস্তায়। প্রত্যেকটা জায়গায় চিৎকার করে বলেছেন আমরা ন্যায্য বিচার পাচ্ছি না, এই বিচার ঠিক হচ্ছে না। তাহলে কি কোথাও গিয়ে সাধারণ মানুষের বিচার পাওয়ার কোনো জায়গা নেই? যতক্ষণ না আপনি একটা ক্ষমতার জায়গায় যাচ্ছেন, যতক্ষণ না আপনি একটা নির্দিষ্ট দল জয়েন করছেন, ততক্ষণ তারা আপনাকে বিচার দেবে না। কোথাও গিয়ে এটাই তো প্রমাণিত হয়ে যায়। যে সরকার গঠন হবে সেই সরকার বামপন্থীদের কথাবার্তা ছাড়া, বামপন্থীদের মতামত ছাড়া কোনো রকম অন্যরকমভাবে চলতে পারবে না, কারণ সেখানে বামপন্থীরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, ভূমিকা পালন করবে। সেই রকম একটা এক্সপেকটেশনস তো আছে, কারণ মানুষ বিপুল পরিমাণে সাড়া দিচ্ছে, মানুষ বাংলা বাঁচানোর লড়াইয়ে নেমে পড়েছে। তুমি প্রসঙ্গটা উঠলো বলে আমি তোমায় বলছি, আমি জানি না কতটা এই প্রসঙ্গটা গভীরে যাওয়া উচিত, বাট যেহেতু এখন স্পষ্টত মিডিয়াতে এসছে, আমি তোমার মতটা জিজ্ঞেস করবো। অভয়ের মা এবং বাবা 2-3 দিন আগে একটি প্রেস কনফারেন্স করেন, তুমিও নিশ্চয়ই জানো। সেখানে বলেছেন যে বামপন্থীরা আসলে আমার মেয়ের নামে ভোট চাইছে এবং তারা আমার মেয়েকে ভোটে ব্যবহার করতে চেয়েছে, সেই জন্য আমি বিজেপির পাশে আছি। তোমার কি মনে হয়? তুমি তো আন্দোলনটাতেও ছিলে। আমার একটাই বক্তব্য, অভয়ার বাবা মার যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন সেইটা খানিক বোঝার চেষ্টা করব। পুরোটা তো হয়তো আমাদের পক্ষে অনুভব করা সম্ভব নয়। সেই জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকেই বলছি যে ওনারা এটা ভাবতেই পারেন, কিন্তু বামপন্থীরা যখন আন্দোলন করেছে, হাজার হাজার লাখো লাখো মানুষ যখন রাস্তায় নেমেছে, ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা রাজনীতির কিচ্ছু বোঝে না, তারাও যখন বাবা মার সাথে একটা এরকম ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে নেমেছে, বহু মানুষ এরকম আছেন যারা রাজনীতি পছন্দ করেন না বলে তারা দাবি করেন, তারাও এই ঘটনার প্রতিবাদে নেমেছে। তারা কেউ জানতেন না, এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা, যারা গাড়িটা আটকে ছিলেন তারা কেউ জানতেন না যে অভয়া ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দলের সমর্থক বা পছন্দ করে। একটা ঘৃণ্য ঘটনা ঘটেছে, একটা অমানবিক ঘটনা ঘটেছে, একটা পাশবিক ঘটনা ঘটেছে। সেই ঘটনার বিরোধিতা করা, সেই ঘটনার বিচার চাওয়া, অভয়ার বিচার চাওয়া, নির্যাতিতার বিচার চাওয়া, সে যে কোনো দলমত নির্বিশেষে মানুষ হোক না কেন, তার হয়ে বিচার চাওয়া, এইটাই আমাদের কাজ, এটাই মানুষের কাজ ছিল। মানুষ সেইটার জন্যই নেমেছিল রাস্তায়। এবং অভয়ার বাবা মা হয়তো ভুলে যাননি যে যখন তারা দাবি করলেন যে আমাদের সিবিআই তদন্ত চাই, এই রাজ্যের সরকারের ওপর আমাদের ভরসা নেই, তারপরে ওনারা বাইরেও গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখা করতে চেয়েছিলেন, সেখানে ওনাদেরকে দেখা করেননি, অমিত শাহ ওনাদের সাথে দেখা করেননি। ওনারা প্রত্যেকটা জায়গায় চিৎকার করে বলেছেন আমরা ন্যায্য বিচার পাচ্ছি না, এই বিচার ঠিক হচ্ছে না। তাহলে কি কোথাও গিয়ে সাধারণ মানুষের বিচার পাওয়ার কোনো জায়গা নেই? যতক্ষণ না আপনি একটা ক্ষমতার জায়গায় যাচ্ছেন, যতক্ষণ না আপনি একটা নির্দিষ্ট দল জয়েন করছেন, ততক্ষণ তারা আপনাকে বিচার দেবে না। কোথাও গিয়ে এটাই তো প্রমাণিত হয়ে যায়। ফলে কে কোন দলকে সমর্থন করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে। তিনি বিজেপি, তৃণমূল, পৃথিবীর যে কেউই দলকে সমর্থন করুন না কেন, নির্যাতিতা কেউ হলে, কারোর সাথে অন্যায় হলে, কারোর সাথে দোষ করা হলে, সেইটা নিয়ে বিচার চাইতে আমরা সর্বদা রাস্তায় থাকবো। নারী সুরক্ষা নিয়ে তার মানে তোমার অভিযোগ রয়েছে যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে অসুবিধা, মানে অসুবিধা মিন্স নারী সুরক্ষা সঠিকভাবে দিতে পারছে না পশ্চিমবঙ্গ সরকার, এটা তোমাদের বক্তব্য। তোমার কোথায় মনে হচ্ছে যে কোথায় কোথায় খামতি থেকে যাচ্ছে এই নারী সুরক্ষা নিয়ে, বা তোমরা কোথায় গিয়ে একমত নয়? কারণ তৃণমূল তো বলছে যে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট সচ্ছল, ইনক্লুডিং অভয়া, যে আমরা যাকে অ্যারেস্ট করেছিলাম 24 ঘন্টার মধ্যে সিবিআই তাকেই শাস্তি দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন যে হ্যাঁ এই দোষী, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি রিপোর্ট, আমি এক্স্যাক্ট রিপোর্টটা মনে করতে পারছি না, যেখানে কলকাতাকে একটা সেফেস্ট সিটি হিসাবে গণ্য করা হয়েছে বিগত 2 বছরের রিপোর্টে। তৃণমূল তো বলছে আমি তো নারী সুরক্ষার যথেষ্ট আয়োজন করছি, স্টিল বামপন্থীরা আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ করছে? আপনি আমার সাথে পেছনে পেছনে হাঁটুন, একটু রাত 9টা-10টার পর আমি একা হাঁটবো, আপনি পেছন থেকে অবজার্ভ করবেন প্রত্যেকে কতটা সেফ থাকে। আমাদের বাড়ির মেয়েরা, আমরা নিজেরা যখন কাজের তাগিদে বাইরে থাকি, পড়াশোনার জন্য বাইরে থাকি, আমরা যখন নিজেরা রাত 11টা, অত দূরও যেতে হবে না, রাত 8টার পর বাইরে থাকি, তখন বাড়ি থেকে কটা করে ফোন ঢোকে। এই কলকাতার বুকে, গ্রামের দিকের কথা আমি ছেড়েই দিলাম, কটা করে ফোন ঢোকে। বাবা মা জানেন কীরকম পরিস্থিতি, আমাদের পরিবার পরিজনরা জানেন, দাদারা জানেন তারা কতটা চিন্তিত হয়ে পড়েন। আপনি নিজে ভাবুন, আপনার যদি আমার বয়সী বোন থাকে বা ছোট কেউ থাকে, সে যদি বাইরে থাকতো, আপনার নিজের মানসিক অবস্থাটা কীরকম হতো।
প্যালপিটেশন কেন বেড়ে যায় নিজের বাড়ির লোক বাইরে থাকলে? তাহলে সেফেস্ট সিটি বলে দেওয়াই যায়, কিন্তু সেফেস্ট সিটি হওয়ার জন্য যে প্রণালীগুলো প্রয়োজন, যে সিদ্ধান্তগুলো প্রয়োজন, যে কাজগুলো করা প্রয়োজন, সেইগুলো কি আদতে হচ্ছে? কোনগুলো সেগুলো তোমার কি আমাদের মনে হয়? পশ্চিমবঙ্গে হাঁসখালির মতো ঘটনা ঘটে। আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে আমরা কথা বলতে শুনি সেটা নিয়ে যে লাভ অ্যাফেয়ার্স ছিল, আরও নোংরা নোংরা মন্তব্য করতে শুনি। একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি একজন নির্যাতিতার ব্যাপারে এই ধরনের মন্তব্য করেন, তাহলে আরও যারা যারা এই কাজটা করেছে তারা প্রশ্রয় পেয়ে যায় কোথাও না কোথাও গিয়ে। তাদেরকে কোথাও গিয়ে এটাকে লিগালাইজ করে দেওয়া হয় যে হ্যাঁ, দোষ ছিল মেয়েটার। প্রতি মুহূর্তে তো চেষ্টা করা হয়, আমাদের সমাজ চেষ্টা করে যে কোনো রকমভাবেই হচ্ছে যে, চেষ্টা করে বলবো না, মানে আমাদের সামাজিক অবস্থান থেকে মেয়েরা যেহেতু এতটা পিছিয়ে, তাই কোনো না কোনোভাবে সেই মানসিকতার ছাপ সেখান থেকেই আসে যে মেয়েটারই কোনো না কোনোভাবে দোষ ছিল। এবং আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি, এরকম একাধিক ঘটনা ঘটেছে। পার্ক স্ট্রিটের ঘটনার সময় আমরা দেখেছি, কামদুনির ঘটনা আমরা দেখেছি, এরকম পরপর ঘটনা ঘটতে থাকে। আরজিকর অভয়ার ঘটনা আমরা দেখেছি, যেখানে নির্যাতিতার বাবা মা পর্যন্ত সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একাধিক প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে, একাধিক জায়গা ভেঙে চুড়ে সেই জায়গা থেকে যাতে আর প্রমাণ না পাওয়া যায় সেইগুলোর ঘটনা ঘটেছে। সেই সমস্ত কিছু আমরা জানি, এবং অভয়ার বাবা মা নিজে সেটার বিরোধিতা করে জানিয়েছিলেন যে না, এটা হচ্ছে না, আমার মেয়ে ন্যায্য বিচার পাচ্ছে না। ফলে মহিলা সুরক্ষা দিতে এই মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে ব্যর্থ হয়েছেন, নিজে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও। এবং উনি ধর্ষিতাদের ভাতার, মানে ধর্ষিতাদের রেট বেঁধে দিচ্ছেন। এতটা ধর্ষণ হলে এতটা ভাতা, এই ধরনের, মানে এই রকম কোথাও গিয়ে নিম্ন রুচি, এইরকম মানসিকতা, এই মানসিকতাটা কোথাও গিয়ে আরও বেশি করে অপমান করে সেই মানুষগুলোকে। ফলে সেইগুলোর বিরুদ্ধে যেমন লড়াই করার প্রয়োজনীয়তা আছে, এইরকম মানসিকতার পরিবর্তন করার যেমন প্রয়োজনীয়তা রয়েছে। সমাজকে একদম ছোট থেকে যখন একজন বড় হচ্ছে, তখন থেকে যেমন তার পড়াশোনার মধ্যে, তার চেতনার মধ্যে, সমস্ত কিছুর মধ্যে প্রয়োজনীয় তার প্রয়োজন রয়েছে, তার সেইগুলোকে বদলানোর। তার সাথে সাথেই সেফেস্ট সিটি করার জন্য আরও বহু কাজ আছে, আরও বহু কাজ করতে হবে। আসলে এই গুন্ডা রাজগুলোকে বন্ধ করতে হবে। শুধুমাত্র যদি গুন্ডাদের হাতেই সমস্ত শহর রক্ষা করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, রক্ষকে যদি ভক্ষক হয়ে যায়, তাহলে খুব সমস্যা। তো সেই সেফ সিটি বানানোর জন্য বামপন্থীদের বিকল্প আছে। আমরা নেইবারহুড কমিটির কথা বলেছি, আমরা বলেছি পাড়ায় পাড়ায় এরকম কুইক অ্যাকশন টিম থাকবে, যেখানে একটা অ্যাপের মাধ্যমে প্রতিটি মেয়ে যারা সেফ থাকবেন, সেফ থাকার জন্য প্রতিটি মেয়ে যারা চাইছেন যে সেই মুহূর্তে তিনি কোনো বিপদে রয়েছেন, একটি অ্যাপের মাধ্যমে তারা যোগাযোগ করবেন সেই যেই এলাকায়, নির্দিষ্ট এলাকায় তিনি রয়েছেন, এবং কুইক রেসপন্স টিম যাতে সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যায়, এবং এই ধরনের ঘটনা ঘটার আগেই যাতে সেটাকে আটকানো যায়। এইটা আমাদের বিকল্প। বামপন্থীরা আমরা বলছি যে এইগুলো করার প্রয়োজনীয়তা রয়েছে, বিকল্প দিচ্ছি আমরা। একই সাথে সাথে ধরুন প্রচুর ছেলেমেয়েরা থাকে যারা কাজ করতে বাইরে থাকেন, তাদের বাবা মারা এখানে থাকেন, তাদেরকে দেখার লোক থাকে না। বড় বড় বিল্ডিংগুলোতে বাবা মা একা থাকেন, তাদের খোঁজ খবর নেওয়ার লোক থাকে না। আমরা সেখানেও বিকল্প দিচ্ছি। আমরা বলছি আসলে সরকারেরই কাজ তাদের নিজেদের নাগরিকদের দায়িত্ব, কর্তব্য, তার সমস্ত কিছু দেখা। ফলে আমাদের যে কুইক রেসপন্স টিম পাড়ায় পাড়ায় তৈরি হবে, তাদের এই যে বয়স্ক মানুষদের দেখার জন্য একটা কুইক রেসপন্স টিম থাকবে। প্রতি সপ্তাহে গিয়ে তারা তাদের খোঁজ খবর নিয়ে আসবে, এবং প্রতি সপ্তাহে গিয়ে খোঁজ খবর নিয়ে তাদের যা সমস্যা, তাদের যা প্রয়োজনীয় জিনিস তাদেরকে দিয়ে আসা, সেইটার কাজও করবে। ফলে আমরা বামপন্থীরা আমরা বিকল্প দিতে জানি, আমরা বিকল্প দিচ্ছি, এবং সেটা মানুষের বিকল্প, সেটা নিয়ে লড়াইটা জারি রয়েছে। তোমাকে বহু সিপিআইএম এর প্রেস কনফারেন্সেও দেখা গেছে। সেখানে আমি জিজ্ঞাসা করছি যে একটা হয় যে একটা নেতৃত্ব বা নেত্রীর সোকল্ড এক্সপেকটেশন 2026-এর ভোটে ওভারঅল গোটা বাংলা থেকে তোমাদের বা তোমার এক্সপেকটেশনটা কি, কিরম হতে পারে রেজাল্ট? দেখুন, রেজাল্ট এক্স্যাক্টলি সব আসন পেয়ে যাব এরকম কথা তো বলবো না, কিন্তু অবশ্যই এটা বলবো যে বামপন্থীরা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে। যে সরকার গঠন হবে, সেই সরকার বামপন্থীদের কথাবার্তা ছাড়া, বামপন্থীদের মতামত ছাড়া কোনো রকম অন্যরকমভাবে চলতে পারবে না, কারণ সেখানে বামপন্থীরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, ভূমিকা পালন করবে। সেই রকম একটা এক্সপেকটেশনস তো আছে, কারণ মানুষ বিপুল পরিমাণে সাড়া দিচ্ছে, মানুষ বাংলা বাঁচানোর লড়াইয়ে নেমে পড়েছে। বালিগঞ্জ বিধানসভায় যদি আসি,
যে তুমি অলরেডি বললে যে আহ, বিভিন্ন বস্তিবাসীদের সেখানে সমস্যা রয়েছে, বা সেখানে একটা বড় অংশে সংখ্যালঘু ভোটও রয়েছে। তুমি কোন কোন পরিবর্তনগুলো স্পেসিফিক করতে চাও, বা কোন কোন ডেভেলপমেন্টের কাজগুলো করতে চাও যদি তুমি জিতে আসতে পারো তো? আমি একটু অন্য কথা বলবো এখান থেকে দাঁড়িয়ে, যে আমি নিজে তো একজন হুম। মহিলা, আবার ধর্মে মুসলিম, এবং আবার হায়ার স্টাডিজ করছি। তাহলে আমি সংখ্যালঘুর সংখ্যালঘু। এবং আমি বলতে চাইছি যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে মানুষরা রয়েছে যারা বালিগঞ্জ, শুধু বালিগঞ্জ বিধানসভা নয়, সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় যে মানুষগুলো রয়েছে তারাও শোষিত, তারাও কোনো না কোনোভাবে শোষিত। সেই শোষিত মানে আমিও অপ্রেসড, তারাও অপ্রেসড, প্রত্যেকের মাত্রা আলাদা 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 হতে পারে, কিন্তু তাদের সাথে যদি আমি এই সাক্ষ্যতাটা অনুভব করতে পারি যে তারা অপ্রেসড এবং আমি অপ্রেসড, এবং আমাদের এই একটা যদি কমিউনিটি গড়ে ওঠে, তাহলে সেই কমিউনিটি বাকি যে সমস্ত ঘটনাগুলো রয়েছে, বাকি যে সমস্ত রিলিজিয়াস আইডেন্টিটি বলুন, আরও যা যা সেক্টোরিয়ান আইডেন্টিটি রয়েছে, জেন্ডার আইডেন্টিটি বলুন, সেই সমস্ত কিছুকে ডমিনেট করতে পারে। ফলে সেই আমরা আমরা চেষ্টা করছি সেই আইডেন্টিটিটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখার, সেই আইডেন্টিটিটাকে বড় হিসেবে দেখার, এবং সেই শোষিত মানুষজনদেরকে নিয়ে লড়াই করার, তাদের অধিকার নিয়ে লড়াই করার, তাদের অধিকার নিয়ে কথা বলার। এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যেহেতু বিভিন্ন মানুষজন রয়েছেন, বিভিন্ন, সেটা আমি বস্তি অঞ্চলের সমস্যার কথা বললাম, ঠিক একই রকমভাবে বড় বিল্ডিং অঞ্চলে, হাই রাইজে বিভিন্ন জায়গায় মানুষজন রয়েছে। আমাদের শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে কাজ, এই দাবিগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যু এই জায়গায়। খাবার জলের সমস্যা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ফলে সেই সমস্ত কিছু নিয়ে লড়াই করার জন্য আমরা মাঠে নেমেছি। বস্তি অঞ্চলে গিয়ে যেমন শুনতে পাচ্ছি যে খাবার জলের অভাব রয়েছে, তেমনি হাই রাইজ গুলোতে গিয়ে এটাও শুনতে হচ্ছে যে রান্নার গ্যাসের দামটা যেভাবে বেড়েছে, টাকা দিলেও তো আর গ্যাসটা পাওয়া যাচ্ছে না। সেখান থেকে এই প্রসঙ্গটা এসেই যায় যে বাইরে যুদ্ধ লাগছে এবং আমাদের রান্নাঘরে টান পড়ছে। যার প্রচুর টাকা রয়েছে সেও এই মুহূর্তে কিন্তু গ্যাসটা পাচ্ছে না। এবং আবার আবার যদি খানিক এই দিকে আসি, তাহলে বলতে পারবো যে আমি গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়ি হুগলি জেলায়। তো হুগলি জেলার কোথায়? আমার গ্রামের বাড়ি হুগলি জেলার তারকেশ্বরে, তার আচ্ছা, ভেতরে। আমিও হুগলি জেলার ছেলে। যাই হোক। আচ্ছা, তো সেই গ্রামের বাড়ি থেকেই খবর এলো, মানে আমার পিসি থাকেন, তো উনি বললেন যে একজন আলু চাষি মারা গেছেন, কারণ উনি 2 টাকা দামের বস্তা পাচ্ছেন না, মানে সেই দামটাও উনি পাচ্ছেন না। সেই আলুই আমরা এখানে এত গুণ বেশি দামে কিনছি। এই মাঝের টাকাটা কোথায় যাচ্ছে? বাজার অঞ্চলে যখন প্রচার করছি তখন মানুষজন এই প্রশ্নটাই করছে। ফলে এই প্রশ্নটা নিয়েও লড়াই করার জায়গা রয়েছে, যে এই মাঝের টাকাটা নিয়েও কারা নয়-ছয় করে দিচ্ছে, কারা ফুলে ফেপে উঠছে, সেটা নিয়ে কাজ করতে হবে। নির্দিষ্ট টাস্ক ফোর্স গঠন করতে হবে যারা বাজারগুলোতে নিয়ন্ত্রণ আনবেন। মানুষ যদি দায়িত্ব দেয়, আমরা নিজেরা মার্কেটে নামবো, আমরা নিজেরা সেটা দেখবো দাঁড়িয়ে যে কারা হচ্ছে এই কালোবাজারিটা করার চেষ্টা করছে এবং কারা সেটা করছে। ফলে নির্দিষ্ট অঞ্চলে অঞ্চলে, বাজারে বাজারে, বিভিন্ন জায়গায় টাস্ক ফোর্স গঠন করা হবে, যেখানে এই যে মাঝের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে, সেইটা নিয়ে কাজ করা যায়। একই সাথে বলো বলো বলো। একই সাথে আমাদের যে সরকারি স্কুলগুলো রয়েছে সেগুলোর অবশ্যই পরিকাঠামোর উন্নয়ন রয়েছে, আমাদের উন্নয়ন করার প্রয়োজন রয়েছে। আমার বাড়ির খুব কাছে হচ্ছে যে একটা পুরনো মডার্ন স্কুল, মডার্ন গভর্নমেন্ট স্কুল। সেখানে আমার নিজের দাদা পড়াশোনা করেছে, র্যাঙ্ক করতো সেখান থেকে। এখন বর্তমানে সেখানে ছাত্র সংখ্যা এত ধীরে ধীরে কমে আসছে যে টিচারদেরকে অন্য জায়গায় বদলি করে দেওয়া হচ্ছে, যে অন্য স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং ধীরে ধীরে স্বাভাবিক আরও বহু স্কুলের মতো ওই স্কুলটাওকে কখনো বন্ধ করে দেওয়া হবে। বালিগঞ্জ গভর্নমেন্টের মতো একটা স্কুল, সেখানে টিচার নেই বলে সাবজেক্ট বন্ধ হয়ে গেছে। আমার নিজের মা যেই স্কুলে আছে, পার্ক সার্কাস গার্লস স্কুল, সেখানের হেডমিস্ট্রেস চেষ্টা করছেন যে কোনো রকমভাবে টিকিয়ে রাখা যায় আরও কয়েকটা সাবজেক্টকে। ফলে উনি বাইরে থেকে টিচারকে, মানে অন্য একজন টিচারকে অল্প টাকা মাইনে দিয়ে নিয়ে আসছেন, যাতে কমার্সের মতো একটা সাবজেক্টকে ওখানে টিকিয়ে রাখা যায় এবং ওই স্ট্রিমটা টিকিয়ে রাখা যায়, যাতে আরেকটু স্কুলে ছাত্রছাত্রী ভর্তি হোক। ফলে এই স্কুলগুলোর যে ধ্বংসাবশেষ, সেই স্কুলগুলো আমরা ছোট থেকে দেখে বড় হয়েছে, এই স্কুলগুলো যেভাবে শেষ হয়ে যাচ্ছে, সেইগুলোকে বাঁচানোর প্রয়োজনীয়তা আছে। আমাদের ওই অঞ্চলে যে সমস্ত বস্তি অঞ্চলে ছেলেমেয়েরা থাকে, এবং বহু মধ্যবিত্ত পরিবার থেকে ছেলে মেয়েদের পড়াশোনা করার জায়গাওগুলো, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সেটাকে বাঁচাতে হবে।
সেটার লড়াইটা লড়তে হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে। মানুষ এগুলো চাইছে। ওই অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলো বলতে তো কিছু নেই। সামনে যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে গিয়ে দেখবেন নিচে মাটিতে মানুষ বসে রয়েছে, ভর্তি করছে না, বেড নেই, এবং ওই অবস্থাতেই চিকিৎসা করে মানুষজন বেরিয়ে আসছে। তাদের কথা কে বলবে যদি আমরা না বলবো, বামপন্থীরা না বলবো? মানুষ দায়িত্ব দিলে সত্যিকারের সুপার স্পেশালিটি হসপিটাল বলতে কি বোঝায়, এবং মানুষ যাতে একটা বেড পায়, সেখানে গেলে মানুষ যাতে সত্যি সত্যি তার চিকিৎসাটা সেখানে হয়, সেইটা নিয়ে লড়াই করার প্রয়োজনীয়তা আছে। সেটা নিয়ে আমরা বামপন্থীরা লড়াই করছি। ফলে বামপন্থীরা বিকল্প দিচ্ছে বস্তি অঞ্চল থেকে শুরু করে হাই রাইজ থেকে শুরু করে সমস্ত জায়গায়, এবং মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করছে।